আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালোই আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি অনার্স প্রথম বর্ষের বিবিএ অনার্স প্রথম বর্ষের প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট এই কোর্সটির উপর একটি ক্লাস উপস্থাপন করব। তো এর আগেও তোমাদের আমি বেশ কয়েকটি ক্লাস এই কোর্সের উপর উপস্থাপন করেছিলাম। তো আজকে আমি যেই টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পরিকল্পনার সুবিধা এবং পরিকল্পনার অসুবিধাগুলো কী কী। তো এর আগে আমরা জেনেছি পরিকল্পনা কি, পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো কি কি। তো আজকে আমরা সুবিধা এবং অসুবিধা দুটা পাশাপাশি আলোচনা করব আমি। তো পরিকল্পনা সম্পর্কে তো তোমরা সবাই জানো, পরিকল্পনা হচ্ছে ব্যবস্থাপনার সর্বপ্রথম এবং সবচেয়ে প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তো ভবিষ্যতে করণীয় কাজের ভিত্তি হচ্ছে পরিকল্পনা। তো পরিকল্পনা হচ্ছে মানে ভবিষ্যতে কি করা হবে সেটা অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ। তো পরিকল্পনার কিন্তু সুবিধাই বেশি, তারপরও কিছু অসুবিধাও রয়েছে। তো সুবিধার পাশাপাশি সেজন্য আমি আজকে তোমাদের অসুবিধাগুলো আমি কিছুটা আলোচনা করে দেবো। তো প্রথমে আসো পরিকল্পনার সুবিধাগুলো কী কী। তো 1 নম্বর সুবিধা হচ্ছে সঠিক পথ নির্দেশনা। তো পরিকল্পনা কিন্তু সঠিক পথ নির্দেশনা দিয়ে থাকে, মানে ভবিষ্যৎ কার্যক্রমের পূর্ব নির্ধারিত নকশা বা চিত্রই হচ্ছে পরিকল্পনা। তো পরিকল্পনা হচ্ছে মানে একটা কাজ কে কখন কত সময়ে কিভাবে করবে সেটা আগে থেকে পথ নির্দেশনা দিয়ে থাকে। এর সাথে সাথে ব্যবস্থাপনার যে অন্যান্য কাজগুলো আছে সেগুলোকেও পরিকল্পনা সঠিক পথ নির্দেশনা দিয়ে থাকে বা সহায়তা করে থাকে। এরপরে আসো 2 নম্বর পয়েন্ট, ঝুঁকি হ্রাস। তো ব্যবসার সাথে কিন্তু ঝুঁকি এবং অনিশ্চয়তা এই দুটা জিনিস ব্যবসায়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো এই ঝুঁকি এবং অনিশ্চয়তাকে কিভাবে কমিয়ে আনা যায় এবং এটা কিভাবে মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়া যায় সেটাই হচ্ছে একটা কার্যকর পরিকল্পনায় মানে বলা থাকে যে কিভাবে ঝুঁকিটা কমিয়ে নেওয়া যায় বা এটা মোকাবেলা করা যায়। তো পরিকল্পনা অনুযায়ী কাজ করলে কিন্তু ব্যবসায়ের ঝুঁকিটা অনেকাংশে কমিয়ে রাখা যায় এবং সেটা মোকাবেলা করা যায়। এরপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে মিতব্যয়িতা অর্জন। তো পরিকল্পনা অনুযায়ী একটা কাজ করলে কিন্তু সেটা মানে গুছিয়ে করা যায়। আর একটা কাজ করতে গিয়ে দেখা যায় যে পরিকল্পনা অনুযায়ী যদি করা হয় তাহলে মানে খরচটাও কম লাগে বা কম খরচে মানে ভালো সুন্দরভাবে একটা কাজ করা যায়। তো সেজন্য মিতব্যয়িতা অর্জনের জন্য পরিকল্পনা খুবই জরুরি। পরিকল্পনা অনুযায়ী কাজ করলে দেখা যায় যে একদিকে যেমন এলোমেলো কাজ থেকে বিরত থাকা যায়, গুছিয়ে কাজটা করা যায়, আরেকদিকে হচ্ছে যে মানে অতিরিক্ত কাজ করার যে প্রবণতা সেটা হ্রাস করা যায়, মানে যেটা দরকার নেই সেরকম কাজগুলো থেকে সেগুলো না করে মানে জরুরি কাজগুলো করা যায়, মিতব্যয়িতা অর্জন করা যায়। এরপর 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রেরণা সৃষ্টি। তো পরিকল্পনা হচ্ছে কি আগে থেকে একটা পরিকল্পনা অনুযায়ী কাজ করলে আগে থেকে একটা লক্ষ্য নির্ধারণ করা হয়ে থাকে। তো সেই লক্ষ্য অনুযায়ী দেখা যায় যে নির্বাহী এবং কর্মীরা লক্ষ্যে পৌঁছাবার চেষ্টা করে। তো এর ফলে তাদের মধ্যে একটা আগে থেকে যদি তারা যে জানে যে তা কার কি কাজ করতে হবে কিভাবে করতে হবে তাহলে তারা সে অনুযায়ী মানে কাজ করে এগিয়ে যেতে পারে এবং প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করতে পারে। তো সেজন্য পরিকল্পনা অনুযায়ী কাজ করলে কর্মীদের মধ্যে প্রেরণার সৃষ্টি হয়, কারণ সে আগে থেকে লক্ষ্যটা জানে, সে অনুযায়ী সে কাজ করতে পারে এবং তার মধ্যে উৎসাহের সৃষ্টি হয়। এরপর 6 নম্বর পয়েন্ট হচ্ছে ভারসাম্য প্রতিষ্ঠা। তো ভারসাম্য প্রতিষ্ঠাটা হচ্ছে প্রত্যেকটা বিভাগ এবং উপবিভাগের কাজের মধ্যে একটা ভারসাম্য দরকার হয়। তো যদি পরিকল্পনা অনুযায়ী কাজ করা হয় তাহলে দেখা যাবে যে প্রত্যেক বিভাগ তার সামর্থ্য অনুযায়ী কাজ পাবে, মানে কোনো বিভাগ কম কাজ করলো বা কোনো বিভাগ কাজে ফাঁকি দিল এরকম হবে না, কারণ পরিকল্পনা আগে থেকে দেওয়া থাকবে যে কোন বিভাগের কাজ কতটুকু সেটা আগে থেকে নির্ধারিত থাকবে। এর ফলে প্রত্যেক বিভাগের কাজের মধ্যে ভারসাম্য সৃষ্টি হবে, মানে এক বিভাগে কাজের চাপ বেশি থাকবে আরেক বিভাগে কম থাকবে সেটা কিন্তু হবে না, কারণ পরিকল্পনা অনুযায়ী কাজটা করা হলে মানে প্রত্যেক বিভাগই মানে কাজ সমানভাবে পাবে। এরপর 6 নম্বর পয়েন্ট হচ্ছে নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা। তো নিয়ম শৃঙ্খলাটা কিন্তু খুবই জরুরি একটা প্রতিষ্ঠানে, মানে প্রত্যেকটা কাজ করতে গেলে যদি শৃঙ্খলার সাথে বা নিয়ম অনুযায়ী করা হয় তাহলে কিন্তু কাজটা সুন্দর হয়। তো পরিকল্পনা অনুযায়ী যদি কাজ করা হয় তো প্রত্যেক কর্মী জানে যে সে তার কি কাজ করতে হবে কিভাবে করতে হবে, তো সে সেটা সুশৃঙ্খলভাবে করার চেষ্টা করে। মানে পরিকল্পিতভাবে যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করা হয় পরিকল্পনা অনুযায়ী তাহলে কাজে বিশৃঙ্খলা দেখা দেবার সুযোগ নাই, সেখানে সুশৃঙ্খলভাবে নিয়মের মধ্যে কাজ করতে হয়। একটা পরিকল্পনা আগে থেকে ঠিক করা থাকলে সেটা সব কর্মীরা সেটা অনুসরণ করে সুশৃঙ্খলভাবে কাজ করে দেয়। এরপর আমরা আসি 7 নম্বর পয়েন্ট, সম্পদের সদ্ব্যবহার। তো প্রতিষ্ঠানে অনেক ধরনের সম্পদ থাকে, মানে মানব সম্পদ এবং অনেক বস্তুগত সম্পদ থাকে। এই সম্পদগুলোকে সুষ্ঠুভাবে কাজে লাগাতে পারলেই কিন্তু প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সম্ভব হয়। তো পরিকল্পনা অনুযায়ী কাজ করলে কিন্তু সবগুলো সম্পদকে সুষ্ঠুভাবে কাজে লাগানো যায়, মানে সম্পদের সদ্ব্যবহার করা যায়।
এরপর আসলে আমাদের 8 নম্বর পয়েন্ট নিয়ন্ত্রণের সুবিধা। তো নিয়ন্ত্রণের সুবিধাটা হচ্ছে যে পরিকল্পনার আলোকে কাজটা হলো কিনা সেটাই কিন্তু দেখে যে কাজটা কোনো ব্যত্যয় ঘটলে সেটার সংশোধনমূলক ব্যবস্থা করাটাই হচ্ছে নিয়ন্ত্রণ। তাহলে নিয়ন্ত্রণের যে মানদণ্ড সেটা হচ্ছে কিন্তু পরিকল্পনা। তাই সুষ্ঠু পরিকল্পনাটা জরুরি। যদি নিয়ন্ত্রণ কাজটা সঠিকভাবে করতে চায় তাহলে সুষ্ঠু পরিকল্পনা আগে থাকতে হবে। এরপর ব্যবস্থাপনার অন্যান্য কাজে সহায়তা। তো আমরা আগেই বলেছি যে পরিকল্পনা শুধু যে কে কোন কাজ কিভাবে করবে সেটাই দিক নির্দেশনা দেয় তা না, সেই সাথে ব্যবস্থাপনার অন্যান্য কাজগুলো, যেমন আমাদের বলতে পারি যে সংগঠন, মানে কোন পর্যায়ে কে থাকবে সংগঠনের, কোন পর্যায়ে সংগঠনটা কিভাবে সাংগঠনিক কাঠামো সাজাবো, বা সংগঠনের পরে আমাদের আছে কর্মী সংস্থান, পেশনা, সমন্বয়, নিয়ন্ত্রণ, সব কাজই কিন্তু দেখা যায় যে পরিকল্পনার আলোকে হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে ব্যবস্থাপনার অন্যান্য কাজে পরিকল্পনার সহায়তা করে থাকে, মানে অন্যান্য কাজগুলো কিভাবে সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব সেটা পরিকল্পনার আলোকে হয়ে থাকে, কারণ পরিকল্পনা হচ্ছে সব কাজের ভিত্তি। এরপরে আসলে আমাদের সর্বশেষ পয়েন্ট সমস্যাদির দ্রুত সমাধান। মানে যখন পরিকল্পনা তৈরি করা হয় তখন দেখা যায় যে ভবিষ্যতে সুবিধা অসুবিধা এগুলো চিন্তা ভাবনা করেই পরিকল্পনাটা প্রণয়ন করা হয়। এর ফলে হচ্ছে কি যে কোনো সমস্যায় পড়লে যেহেতু আগে ভাগে জানা থাকে যে ভবিষ্যতে কি ধরনের সমস্যা হতে পারে সেটা অনুমান করে করা হয়ে থাকে, সেজন্য ভবিষ্যতে কোনো সমস্যা পড়লে সমস্যাটা দ্রুত সমাধান করা সম্ভব হয়। তাহলে আমরা জানলাম যে পরিকল্পনার অনেক সুবিধা রয়েছে, মানে পরিকল্পনার সুবিধা কিন্তু বেশি। এছাড়াও দেখা যাবে যে পরিকল্পনার কিছু অসুবিধাও রয়েছে। তো পরিকল্পনার অসুবিধাগুলো কি কি আমরা জেনে নেই। প্রথমে আসলে পটভূমি নির্ধারণে অসুবিধা। তো পরিকল্পনা দেখা যায় যে ভবিষ্যৎ বিষয়ক। তো পরিকল্পনা ভবিষ্যতের সাথে যেহেতু সম্পর্কযুক্ত, কিন্তু ভবিষ্যৎ কি হয়, ভবিষ্যৎটা সবসময় অনিশ্চিত থাকে। তো এই যে অনিশ্চিত ভবিষ্যতে কি ঘটনা ঘটতে পারে সেটা কিন্তু কেউ সঠিকভাবে বলতে পারে না। মানে ব্যবস্থাপকরা কি করে, পরিকল্পনা প্রণয়ন করে ঠিকই তারা, কিন্তু ভবিষ্যতে যে এই ধরনের ঘটনাই ঘটবে সেটা কিন্তু তারা সঠিকভাবে বলতে পারে না, কারণ ভবিষ্যৎ অনিশ্চিত, ভবিষ্যতে এই ঘটনাটা অন্যভাবে ঘটতে পারে। তো সেজন্য দেখা যাচ্ছে যে পটভূমি নির্ধারণটা একটু অসুবিধা হয়ে পড়ে। তো পরিকল্পনা প্রণয়ন করতে গেলে দেখা যায় যে এই সমস্যায় পড়তে হয় যে মানে ভবিষ্যতে পটভূমিটা সঠিকভাবে নির্ধারণ করাটা আগে থেকে আগে থেকে নির্ধারণ করা যায় না। মানে দেখা যায় যে অনেক সময় পরিকল্পনা প্রণয়ন করা হলো, যে পরিকল্পনা তো আমরা জানি যে বিভিন্ন তথ্যের আলোকে পরিকল্পনা প্রণয়ন করা হয়। তো এই যে তথ্যগুলো কালেকশন করলো, এই তথ্যগুলো দেখা যাচ্ছে অনেক সময় নির্ভুল হয় না, অনেক সময় মানে সঠিক হয় না। তো তখন দেখা যায় যে ভুল তথ্যের উপর যদি নির্ভর করে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাহলে কিন্তু সেটা ফলদায়ক হয় না। তাই মানে সঠিক পটভূমি নির্ধারণে অনেক সময় অসুবিধা দেখা দেয়। এরপরে আসলে সময়কাল নির্ধারণের অসুবিধা, মানে একটা পরিকল্পনা কত সময়ের জন্য হবে সেটা নির্ধারণ করাটাও কিন্তু দেখা যায় একটু সমস্যায় পড়ে যায় ব্যবস্থাপকগণ। তো একটা পরিকল্পনা কি দীর্ঘমেয়াদী হবে না অল্প সময়ের জন্য হবে সেটা নির্ধারণ করতে গিয়ে দেখা যায় যে অনেক সময় সমস্যায় পড়তে হয়। তো দীর্ঘ সময়ের জন্য যে পরিকল্পনাটা প্রণয়ন করা হয় সেটা কিন্তু হয় যে দীর্ঘ সময়ের জন্য পরিকল্পনা প্রণয়ন করলে সেটা সংক্ষিপ্ত আকারে হয়, আর স্বল্প সময়ের জন্য যদি কোনো পরিকল্পনা প্রণয়ন করা হয় তাহলে সেটা বিশদ বর্ণিত হয়। তো দীর্ঘ সময়ের জন্য যেই পরিকল্পনাটা, দীর্ঘ সময়কে সামনে রেখে যে পরিকল্পনাটা তৈরি করা হয় সেটার ক্ষেত্রে দেখা যায় যে একটু সমস্যায় পড়ে যায়, মানে এটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। আর স্বল্প সময়ের জন্য যে পরিকল্পনাটা প্রণয়ন করা হয় সেটার ক্ষেত্রে দেখা যায় পূর্বানুমান অনেক ক্ষেত্রে সঠিক হয়। তাই মানে কোন পর্যায়ে কত সময়ের জন্য পরিকল্পনা প্রণয়ন করতে হবে এই সময়টা নির্ধারণটা করাটাও কিন্তু দেখা যায় যে পরিকল্পনার অসুবিধা। এরপরে আসো সময় ও ব্যয় সাপেক্ষ। তো দেখা যায় অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যেগুলোতে কাজের চাপ অনেক বেশি কাজ সংগঠিত হয়। তো সেই সব প্রতিষ্ঠানে দেখা যায় যে পরিকল্পনা প্রণয়ন করতে গেলে অনেক বেশি তথ্য উপাত্ত সংগ্রহ করতে হয়। তো এই যে তথ্য উপাত্তগুলো সংগ্রহ করতে গিয়ে কিন্তু অনেক সময়ের দরকার হয়। তো আবার দেখা যায় যে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে এত বেশি কাজ এত বেশি থাকে, মানে কর্মপরিসর, যে তাদের পরিকল্পনা প্রণয়ন করতে গেলে মানে বৃহৎ একটা পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হয় এবং সেটার জন্য আলাদা পরিকল্পনা বিভাগ খুলতে হয়। তো আলাদা পরিকল্পনা বিভাগ খোলাটা কিন্তু খুব ব্যয় সাপেক্ষ। সেই জন্য আমি বললাম যে সময় ও ব্যয় সাপেক্ষ, এটা হচ্ছে পরিকল্পনার একটা অসুবিধা। এরপর আসলে উদ্যোগ গ্রহণ, মানসিক সমস্যা, 4 নম্বর পয়েন্ট। মানসিক সমস্যাটা হচ্ছে একটা নতুন কর্মীরা দেখা যায় যে প্রচলিত ধ্যান ধারণায় বিশ্বাসী, তারা মানে ভবিষ্যতের চেয়ে বর্তমানটাকেই বেশি প্রাধান্য দেয়। এজন্য তারা নতুন একটা পরিকল্পনা হঠাৎ করে মেনে নিতে চায় না, তারা গ্রহণ ও বাস্তবায়ন করতে একটু সহজ হয়ে পড়ে যায়, এটা মানসিক একটা প্রভাব পড়ে।
সেটা হলো মানসিক সমস্যা। এরপর আসলে আমাদের উদ্যোগ গ্রহণে বাধা দান। তো উদ্যোগ গ্রহণে বাধা দানটা কিন্তু পরিকল্পনার একটা সমস্যা, কারণ পরিকল্পনা ঊর্ধ্বতনরা তৈরি করে দেয় আর অধস্তনরা সেটা বাস্তবায়ন করে। তো অধস্তনরা কি করে, নিজস্ব কোনো তাদের চিন্তা ভাবনার বিকাশ ঘটাতে পারে না, সেজন্য নিজস্ব উদ্যোগ গ্রহণে বাধা দান। এরপর আসে আমাদের মানে তাদের নিজস্ব কোনো মেধা মননের প্রকাশ এখানে করতে পারে না। এরপর আসে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে বাধা। তো দ্রুত সিদ্ধান্ত গ্রহণে বাধাটা কি, যে মানে যেখানে দেখা যায় যে দ্রুত ঘটনা পরিবর্তনশীল, সেখানে পরিকল্পনাটা কিন্তু দেখা যায় প্রণয়ন এবং কার্যকরী করাটা সমস্যার সৃষ্টি হয়। কারণ দেখা যায় দ্রুত অবস্থার পরিবর্তন হলে মানে একটা পরিকল্পনা যে পরিবর্তন করতে যে সময়টা লাগে সেটা কিন্তু দেখা যায় যে ওইরকম সময়টা থাকে না। তো তখন দেখা যায় অবস্থা বুঝে ব্যবস্থা করাটাই শ্রেয় মনে করে সবাই। তো সেই ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে কিন্তু পরিকল্পনাটা বাধার সৃষ্টি করে, মানে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না পরিকল্পনা অনুযায়ী কাজ করলে। এরপর আসলে জরুরি অবস্থা মোকাবেলায় সমস্যা। তো জরুরি অবস্থা মোকাবেলার ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় মানে পরিকল্পনাটা যে পরিবর্তন মানে অনেক সময় দেখা যায় যে পরিকল্পনা অনুযায়ী কাজ করলে জরুরি অবস্থা মোকাবেলায় সেটা ব্যর্থ হয়। মানে পরিকল্পনা নিতে যে ন্যূনতম সময়ের প্রয়োজন সেটা অনেক সময় দেখা যায় যে প্রয়োজনের সময় সেটা থাকে না। তো পরিস্থিতি এমন দাঁড়ায় যে মানে খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, মানে জরুরি অবস্থা মোকাবেলা করতে হবে খুব দ্রুত। তো সেই ক্ষেত্রে পরিকল্পনা অনুযায়ী কাজ করা সম্ভব হয় না। এরপর আসলে সংশোধনের সমস্যা। এরপরের পয়েন্ট হচ্ছে সংশোধনের সমস্যা। তো অনেক সময় পরিকল্পনা দেখা যায় যে সংশোধন করার জন্য যে সময় দরকার হয়, মানে কাজ বন্ধ রেখে যে পরিকল্পনা যে সংশোধন করবো সেটা অনেক ক্ষেত্রে হয় না। আবার দেখা যায় যে যারা পরিকল্পনা তৈরি করে তারা তাদের নিজের ভুলগুলো স্বীকার করতে চায় না যে পরিকল্পনায় কোনো ভুল হয়েছে। এই জন্য দেখা যায় পরিকল্পনা বিভিন্ন কারণে অনেক সময় মানে ভুল ত্রুটি হলেও সেটা সংশোধনের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়, সংশোধনের সময়টা পাওয়া যায় না। এরপর অতিশয্যের প্রতি ঝোঁক। তো অতিশয্যের প্রতি ঝোঁকটা কি, মানে ব্যবস্থাপকরা যখন পরিকল্পনা প্রণয়ন করে তারা মানে অতি আশাবাদী হয়ে ভবিষ্যৎ সম্পর্কে অতিরিক্ত আশাবাদী হয়ে উচ্চবিলাসী পরিকল্পনা প্রণয়ন করে। এর ফলে দেখা যাচ্ছে যে উচ্চবিলাসী পরিকল্পনা কিন্তু বাস্তবায়ন করতে গিয়ে খুব সমস্যায় পড়তে হয়। এরপর আমাদের আছে পরিকল্পনায় নিজস্ব প্রভাব সৃষ্টির প্রয়াস। তো পরিকল্পনায় নিজস্ব প্রভাব সৃষ্টিটা কি, ধরেন মানে বুঝে নাও এটা তোমরা যে ব্যবস্থাপকরা যেহেতু পরিকল্পনা প্রণয়ন করে তো তারা নিজস্ব কর্তৃত্ব বা নিজের একটা প্রভাব পরিকল্পনায় রাখতে চায়। ফলে যারা বাস্তবায়ন করতে যায় মানে অধস্তন কর্মীরা তাদের দেখা যায় যে পরিকল্পনাটা বাস্তবায়নে সমস্যায় পড়ে। এরপর আসো বাহ্যিক সমস্যা সমাধানের অক্ষমতা। তো বাহ্যিক সমস্যা সমাধানের অক্ষমতাটা কি, এটা হচ্ছে যে পরিকল্পনা যখন প্রণয়ন করা হয় তখন কিন্তু ভবিষ্যৎ সুবিধা অসুবিধা সবকিছু বিবেচনা করেই পরিকল্পনাটা প্রণয়ন করা হয়। কিন্তু ভবিষ্যৎ দেখা যায় যে ভবিষ্যতে মানে পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে আভ্যন্তরীণ এবং বাহ্যিক দুই ধরনের সমস্যায় কিন্তু পড়তে হয়, দুই ধরনের প্রভাবই কিন্তু আসে, প্রভাব বিস্তার করে। বাহ্যিক পরিবেশ যেমন প্রভাব বিস্তার করে, আভ্যন্তরীণ ব্যাপারগুলো প্রভাব বিস্তার করে। তো আভ্যন্তরীণ যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু সমাধান করা সম্ভব হয়, কিন্তু বাহ্যিক সমস্যাগুলো সমাধান করা একটু কঠিন হয়ে যায়। তাহলে পরিকল্পনা বাস্তব প্রণয়নে এবং বাস্তবায়নে এই ধরনের অসুবিধাগুলো আমরা মানে সামনে চলে আসে। তো আমরা পরিকল্পনার সুবিধাগুলো দেখলাম, অসুবিধাগুলো দেখলাম। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো এবং যার যার বাড়িতে নিরাপদে অবস্থান করো। আল্লাহ হাফেজ।